আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে, ও মা বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 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 জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন আমি এম শাহজান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। পিতা মরহুম হাজী মধু গোলদার মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধাহত। মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা। আমি এম শাহজান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা।
সেই বনগা বেনাপোল রণাঙ্গন, যেটা 3.5 কিলোমিটার বেষ্টিত, যেখান দিয়ে এই লাইফ ট্রি বা জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে। এখন যেটা বিজিবি চেকপোস্ট, অনেক প্রোগ্রাম আমি করেছি। এই জায়গাটি আমার নানার ছিল, জায়গাটি এখন আমাদের। আমি এটা হেরিটেজ হিসাবে 1971 সালের এই যে রণাঙ্গন গেট হিসাবে আর কি আমি এইটা দিয়ে দিয়েছি। ইতিমধ্যে তো বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড এখানটায় আর কি ওই তাদের বিজিবি পোস্ট করেছে। এখনও আমাদের এই জমিটির টাকা প্রদান করে নাই আর কি। এই হচ্ছে আমাদের সেই মুক্তিযুদ্ধের সনদ। 1971 সাল, সেই 25 মার্চ কালো রাত্রির পর হতে রাজনৈতিকভাবে সকল কিছুর সাথেই আমি জড়িত। শাহজাহান আলী গোলদার, এইটি আমার ওই সেই 7 ডিসেম্বর 1971 যখন যশোর স্বাধীন হয় তখন স্লোগান দিতেছি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভারতীয় রিফিউজি ক্যাম্পে ওই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিল, ও তুম जो लोग জয় বাংলা কা মুজিবার কা দেশ কা ইধার আগিয়া আর জবি আনে ওলা হাই বেলকুল কো আনে দেও উনকো রানে খানে দেখভাল ইন্ডিয়া করেগা। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 জানুয়ারি 1974 বেনাপোল বলেছিল, আমরা স্কুল থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। ইতিপূর্বে তো 1971 সাল 7ই মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে আর কি এই দেশটা তো স্বাধীন হয়। সেই 27 মার্চ 1971 জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের যেটা গ্র্যান্ড স্যালুট ছিল, 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতপর তো দেশটা স্বাধীন হয়। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে 265 দিন এই যে যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার এই বামকানটি নষ্ট হয়, এখনও নষ্ট। 25 মার্চ কালো রাত্রি আমরা সেই ভারতবর্ষের শরণার্থী ক্যাম্পে যাই। তারপরের থেকে আর কি 265 দিন রণাঙ্গনে ওই সেই বিজিবি পোস্টের নিচ দিয়ে, যেটা এখন 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গন গেট, এই জায়গা দিয়ে 3 বার কমপক্ষে, কোনো দিন 8-10 বারও আমরা সেই ভারতীয় রিফিউজি ক্যাম্প থেকে এই বাংলাদেশে আসতাম। ওই যেখান থেকে ভারতীয় পোষাণ হতে মোটরের গুলাগুলি, মেশিন গানের গুলা, তাই 303-র গুলা ছোড়া হয়তো ওই জায়গা থেকে। আমার যেটা বাড়ি এখন আর কি সাদিপুর গ্রামের সেই চৌরাস্তা, একটা তো রঘুনাথপুরের দিকে, একটি সাদিপুর সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের ভিতরে, একটি সাদিপুর ওই যে যেটা এই জামে মসজিদের দিকে, আর একটি তো আর কি ওই যে পূর্ব থেকে পশ্চিম দিকে, যার নিচ দিয়ে আর কি বিজিবি পোস্ট, যেখান দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে আর কি। এই আমার বাড়ি থেকে এই জায়গাটির দূরত্ব, এই যাই বাড়ি থেকে বিজিবি পোস্ট 100 গজ, আর এখান থেকে আর কি বিজিবি পোস্ট থেকে যেটা ভারতীয় ইসমাইল সর্দারের বাড়ি গুলাগুলি ছোড়ার স্থান, ওই জায়গা পর্যন্ত দূরত্বটা এই যে 200 গজ, মোট 250 গজ আর কি। এই জায়গার ভিতর দিয়ে আমরা কোনো দিন 3 বার কমপক্ষে, তার 10 থেকে 15 বারও যাতায়াত করেছি খবর আনা নেওয়ার জন্য আর কি। সেই হিসাবেই আমরা ওই যে 6000 অ্যাডাল্ট, 4000 যাদের বয়সটা 5 বছর থেকে 11-র মধ্যে, এইরকম 4000 যুদ্ধ করেছি। কান্টক জ্ঞানালা একমাত্রই আমি বেঁচে আছি আর কি। ওইটাই সেই আমাদেরকে যে ভারতীয় জওয়ানরা আর কি মোটরের গুলাগুলি ছোড়ার ওখানে, আমি সরাসরি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের আন্ডারে যুদ্ধটা করেছি। আমার লোকাল কমান্ডার ছিল আলী কদর সাহেব মরহুম, যিনি সাবেক সংসদ সদস্য, এই বিএনপির সংসদ সদস্য ছিলেন। এইটা আমার পরিবারের অনেকেই আর কি মুক্তিযোদ্ধা। এই জায়গাটি আমি হেরিটেজ হিসেবে
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে, এবং বিজিবি পোস্ট যেটা, এই জায়গাটায় বিজিবি এখনো পর্যন্ত আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই আর কি। তো সেই জায়গাটা থেকেই আর কি, যখন তার আমি সেই রিফিউজি ক্যাম্প হতে তো যাতায়াত করতাম, অতঃপর যখন দেশটা স্বাধীন হয় আমরা ওই সেই যশোর বেনাপোল রোড ধরে স্লোগান দিতে দিতে আমাদের বাড়ি বেনাপোল সিটির গোলদা সিটিতে আসি। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর আর কি সেই বঙ্গবন্ধু তো 10 জানুয়ারি 1972 সরকার প্রধান হিসাবে সংসদে গমন করেন। 1974 সালে বাকশাল গঠন করেন, স্বরূপ পায়নি। 1974 সালেই আবার এই যে রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি হন। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে যেমন কিল করা হয়, 1981 সালের মে মাসে এই যে জিয়াউর রহমান সাহেবকেও চট্টগ্রাম সার্কিট হাউসে কিল করা হয়। বঙ্গবন্ধুকে কিল করার পরে সেই 1977 সালের যে পিপুল কনসেনসাস ইয়েস নো ভোট হয়, সেই ইয়েস নো ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। আমাদেরকে 50 টাকার একটি করে নগদ নোট লাল রঙের এবং পলাশ হোটেলের বিরিয়ানির টোকেন দেওয়া হয়। 1977 সালে জিয়াউর রহমান সাহেবের হানা ভোটেও বৈষম্য হয়েছিল। বেনাপোল হাই স্কুল বেলা 11টা, আতিয়াস স্যার পুলিং অফিসার, আমরা পুলিং এজেন্ট, হান আর 2 জন করে। 11টার দিকে কোনো ভোটার নাই, ভোটাভুটি নাই, কিচ্ছু নাই। মিলিটারি অফিসার একজন এসে আতিয়াস স্যারকে বললেন, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। আতিয়াস স্যার কিং কর্তব্য বিমূঢ়, এর ভিতরেই আর কি কি করতে হবে না হবে মিলিটারি অজ্ঞাতভাবে যেটা বুঝাই দিলেন, অর্থাৎ ব্যালট নিয়ে সিল মারা, সেই কাজটি করেছিলাম আর কি। সেই জীবদ্দশায় হয়তো আমি একমাত্র 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট বেঁচে আছি। বৈষম্য হয়েছিল, বেলা 11টা, ভোটাভুটি নাই, তারপরেও টিয়ার গ্যাস, গুলাগুলি। আতিয়াস স্যার বললেন আমাদের বেনাপোল হাই স্কুলের পিছন দিকে হাকর নদী, তারপরে নামাজ গিরাম, আর আমাদের এই তো বেনাপোল স্থলবন্দরের যেটা এখন বেনাপোল কাস্টম হাউস, এই 2.5 নম্বর গেটের সামনেই আমাদের গোলদা সিটি, উত্তর দিকে, দক্ষিণ দিকে বেনাপোল পোর্ট থানা আর কি। সেই হাকর নদী সাঁতরে পার হয়ে আবার বাড়িতে আসি। এই ছিল 1977 সালে জিয়াউর রহমান সাহেবের হানা ভোট। তখন ভোটার সংখ্যা ছিল 5,04,00,000। 98% ভোট জিয়াউর রহমান সাহেব ইয়েস পেয়েছিলেন এবং 2% না। এরপরেই তো জিয়াউর রহমান সাহেব এই যে 1977 সালে আর কি প্রথম জাতীয় সংসদ নির্বাচনটা দেন 1979 সালে। জিয়াউর রহমান সাহেবই একমাত্র ব্যক্তি, সেক্টর কমান্ডার, এই যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে রাষ্ট্রপতি, অতঃপর আর কি কিল হন 1981 সালে। সেই জিয়াউর রহমান সাহেব 1977 সাল থেকে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি ছিলেন। 1977 সালের হানা ভোটের আমি পুলিং এজেন্ট। 1979 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন দেন জিয়াউর রহমান সাহেব। তারপরেই আর কি প্রচলিত যেটা বহুদলীয় গণতন্ত্র বলা হয়, একটি মিথ্যা প্রচার এখানে হয়। বাংলাদেশের সকল সংবাদপত্র শেখ মুজিব বন্ধ করে দিয়েছিল। আসলে কিন্তু গণতন্ত্রও হত্যা করে নাই, বঙ্গবন্ধু সংবাদপত্রও প্রচার করে নাই। তখন বাংলাদেশে মিডিয়া তালিকাভুক্ত মাত্র 4টি সংবাদপত্র ছিল, আর বাকি যেটা এই 52টি সংবাদপত্র, এগুলো বাংলাদেশের বিভিন্ন, তখন তো 17টা জেলা হতে এবং ঢাকা থেকে ঘোষণাপত্র নেওয়া ছিল। 6 মাস 3 মাস সংবাদপত্র না ছাপার কারণে কাগজগুলো বাদ হয়ে যায়। এরপরে তো জিয়াউর রহমান সাহেব কিল হওয়ার পরে আর কি এরশাদ সাহেব এই যে পাওয়ারটা টেক করেন। তারপরে এর ইতিমধ্যে 15ই আগস্ট 1975-এর পর খন্দকার মুস্তাকের 7 মাসের সরকার, এরপর অনেক ছোট ছোট সরকার। তারপরে এরশাদ 1982 থেকে 90 পর্যন্ত একটানা 9 বছর ক্ষমতাসীন। সেই এরশাদ সরকারই আর কি এই এখানটায় দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনটা দেন। দ্বিতীয় জাতীয় সংসদই ছিল 1979 সালে জিয়াউর রহমান সাহেবের। 1973 সালের যেটা নির্বাচন, সাধারণ নির্বাচন, এমপি নির্বাচন, এখানে একমাত্রই সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দল ছিল। আর ওই যেটা বলা হয় আর কি হেলিকপ্টারে করে এই যে শেখ মুজিব এই ভোট এনে ঢাকায় আনে না, ওই হেলিকপ্টারটা ছিল 1970 সালের ভোলার
যে 5 লক্ষাধিক মানুষ মারা গেছিল ওই ব্যবহৃত হেলিকপ্টার খন্দকার মুস্তাক তার এই বাড়ি কুমিল্লাতে আর কি 14 গ্রামে হেলিকপ্টার নিয়ে যেয়ে ভোট গুনা শেষ খন্দকার মুস্তাকই জিতেছে, কিন্তু বলল ঢাকায় যেয়ে সুন্দর করে এটা প্রকাশ করা হবে। তখন আর কি খন্দকার মুস্তাকই আর কি এইটি প্রচার করে যে এখান থেকে ঢাকা থেকে ভোটটা আমি গণনা করেছি, কারণ তার দুর্বিসন্ধি ছিল। তারপরে তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন এরশাদের সময় একবার এখানে আওয়ামী লীগ ছিল বিরোধী দল হিসাবে, আর একবার বিএনপি এখানে কোনো দলেই ছিল না আর কি। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন যেটা 1991 সালে, এবং এখানে এই যে সেই রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদ শাসিত অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার বিএনপি বিজয়ী হয়। সেই বিএনপির খালেদা জিয়ার আমলেই আন্দোলনের মুখে 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে অংশগ্রহণ করি। সেই ভোটেও বৈষম্য হয়। 2 দিন পর ঢাকা থেকে এই যে বিএনপি প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়। এরপরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালের মে মাসে আওয়ামী লীগ 1 পর্যন্ত আওয়ামী লীগ 1 থেকে 6 আবারও বিএনপির সরকার আর কি। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এরপরে আর কি 6 থেকে 8 মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবৈধ তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের কথা বলে 2 বছর। এরপরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন আর কি। সেই নির্বাচনে এই এখানটা থেকেই আর কি 2001 থেকে 6 বিএনপি বিজয়ী হয়। এরপরে আর কি 2009, 14, 18, 24 এখানে এই যে নবম, দশম, একাদশ, দ্বাদশ কোনো নির্বাচনটাই হয় নাই। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা শাসন করে। এর মধ্যে আমি আর কি এই নবম, দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 শার্শা বেনাপোল হতে নির্বাচন করি। আমাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। 2023 সালের মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশ পদের পদপ্রার্থী ছিলাম, আমাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। শেষ 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়, আমি 30 জানুয়ারি 2026 এই যে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 শার্শা বেনাপোল যশোর 1 হতে মনোনয়ন দাখিল করি। আমার রিটার্নিং অফিসার মনোনয়নপত্রটি স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে এই যে নামঞ্জুর করে। এরপরে আমি এই প্রধান নির্বাচন কমিশনার এবং আরও 6 জন, মোট 7 সদস্যের, যার একজন মহিলা, আমার 14 জানুয়ারি 2026 আমার শুনানিটা করে আগারগাঁও ঢাকাতে নির্বাচন কমিশন হেডকোয়ার্টারে আর কি। ওই একই কথা বলে আর কি, আপনি স্বতন্ত্র আওয়ামী লীগ, আপনি নির্বাচন করতে পারবেন না। তখন আমাকে জিজ্ঞাসা করে এম নাসিরউদ্দিন যে আপনার বয়স কত? আপনি বলছেন মুক্তিযোদ্ধা। তো আমি তখন বলি আর কি, বয়স বলবো তোর বাপকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীকে। তুই তো এম নাসিরউদ্দিন, তোর নামটাই পুরো বলিস না, মিথ্যাচার করে গীবত করে 7 জনই কমিশনার কিন্তু জামাতের ইয়ানুদ্দানকারী রোকন। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমার আপিল ফাইলটা হাইকোর্টে অনুরোধ করে বলছি, এই নির্বাচন কমিশনের আন্ডারে একটি বাজার কমিটির নির্বাচনও দিবেন না, তাহলে আপনার জন্য কিন্তু রাষ্ট্র পরিচালনা দুরূহ হয়ে যাবে। তারপরে আর কি সেই আমি বলি যে এই এম নাসিরউদ্দিন 2010 সালে পাগল হিসাবে স্বেচ্ছায় রিটায়ার্ড করে, জামাতে যোগদান করে। কি বলে ইয়ানত অর্থাৎ চাঁদা, দলীয় চাঁদা। এখনো এম নাসিরউদ্দিন চাঁদাটা দিয়ে যাচ্ছেন আর কি। আমার এই তখন সে রাগে ক্ষোভে দুঃখে আর কি আমার এই আমার এই নির্বাচনী আপিল ফাইলটা নামঞ্জুর করে ফেলে দেয় ছুড়ে আর কি। আমি নিজেই এইবার তো কাঠগড়া বানাইছিল আর কি, এই ইলেকশন কমিশন অফিস তো আন্ডারগ্রাউন্ডে আর কি, তাদের শুনানি যেখানে হয় হলরুমটা আর কি। এরপরে আর কি এই আমি মাননীয় উচ্চতর আদালতে এই যে 19 জানুয়ারি 1370 নম্বর রিট পিটিশন আপিল দায়ের করি। আমার শুনানিটা দেয়, নির্বাচন গণভোট হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 26, আমার শুনানি দেয় 22 মার্চ 2026। এ কেমন রসিকতা! জনগণের প্রতি দেশপ্রেম নিয়ে আমি যতবারই নির্বাচনে এবারও অংশগ্রহণ করেছি, দেশের মানুষকে, জনগণকে, রাষ্ট্রকে
বুঝার জন্য আমার এই চ্যানেলটি বন্ধ করে দেয় হাইকোর্ট কর্তৃক, আবার খুলে নিয়েছে। আমি ইতিমধ্যে 36টি অ্যানেক্সার আকারে সকল ঘটনার আমাকে এর ভিতরে 3বার মব বানানো হয়েছে। আমার এই দাঁতটি আর কি 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে তো আমার অঙ্গহানি হয়, কানটা চলে গেছে, এখনো শুনি না। আর এই যে আমার এই অফিসের বঙ্গবন্ধুর এই যে ছবিটি, এটা জীবন বীমার একটি ক্যালেন্ডারের ছবি। এখানে ছবি টবি কোনো কিছুই ছিল না, আমাকে মব বানিয়ে আর কি আমার এই দাঁতটা মেরে ধরে ফেলে দেওয়া হয়। মহল্লার লোক যদি ওই দিন না আসতো আমাকে হয়তো মেরেই ফেলতো আর কি। শেষ তারেক রহমান সরকারের এই যে সরকার আসার পরে আমাকে মব বানানো হয়। আমার এই যে বাড়ি লিখে নিয়ে আসে, আমারই ভাড়াটিয়া দলিল লিখে আনে, আপনি 30 লাখ টাকা ব্যাক করতে পারবেন না, লিখে দেন। কারণ আমার ভাই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জামাতি শিক্ষক শিবির করা, এই যে আবুল কালাম আজাদ, আমার প্রতিবেশী শহীদুল ইসলাম নাসির, এবং এই রকম যারা আর কি বাদর, এই গং আর কি। তখন আর ওই সে ইতিমধ্যে আমার কয়েকজন সাংবাদিকের সাথে তারা আমাকে কৌশল করে এখান থেকে নিয়ে যেয়ে সেই 27 অক্টোবর 2024 থেকে অদ্যাবধি আমি অফিসটা খুলতে পারি না আর কি। তো সেই জায়গাটাই সেই বঙ্গবন্ধুকে তো কিল করার পরে আর কি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আর কি আমি অংশগ্রহণ করি। আমার আপিল ফাইলটা হাইকোর্টে আছে আর কি। সেই 1971 সালে রণাঙ্গনে আমার একটি ছোট ভাই আমার হাতের ওপরে মারা যায়। হ্যাঁ, এবং খুবই প্যাথেটিক, দুঃখজনক। আমার যে বোনটা আমার বড় আর কি মুক্তিযোদ্ধা, এই যে জিন্নাতুন নেসা, এই যে জায়গাটি আমি এই যে 1971 সালে রণাঙ্গন গেট করে দিছি, এই জায়গাটি আমার ওই বড় বোন এবং আমার আর কি। সে গত শনিবার আর কি মৃত্যুবরণ করে। তাকে দেখতে যাওয়ার জন্য দেখতে গিয়েছিলাম। তখন আমি একটি জাতীয় সঙ্গীত ওই জায়গাটায় ওই গিয়েছিলাম আর কি। আমার এই লোকজন যারা ছিল আর কি, আমার এই 1971 সালের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন আমি সেই জাতীয় সঙ্গীতটি আর কি আবারও গাইব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, মা তোর বদন খানি মলিন হলে
ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। এখন আমাদের নিয়মিত যে অনুষ্ঠান NSTV নিউজ ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে NSTV গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, অষ্টম ওয়েজবোর্ডভুক্ত সংবাদপত্র, মুজিব বর্ষ এবং ইত্যাদি। এই জায়গার থেকে অনুষ্ঠান করার সময় আওয়ামী লীগ সরকার পত্রিকাটি বাদ করে দেয়, আমি হাইকোর্টের মাধ্যম দিয়ে রেগুলার করে নিয়েছি। দৈনিক সবার আগে ঢাকাস্থ অষ্টম ওয়েজবোর্ডভুক্ত জাতীয় সংবাদপত্র দৈনিক সবার আগে। দৈনিক এই যে আমাদের এখানকার এই যে সংবাদপত্রগুলি, দৈনিক বেনাপোল, যশোর জেলার বেনাপোল হতে আর কি 20 বছর পূর্ব হতে দৈনিক হিসেবে দৈনিক বেনাপোল সংবাদপত্রটি প্রকাশিত হচ্ছে, যার ফেসবুক এখানে আর কি ফ্রেন্ডস এবং এই শেয়ার করে থাকে 6000 উপরের পাঠক। এরপরে হচ্ছে যেটা উইকলি যশোর টাইমস, যশোর জেলার একমাত্র ইংরেজি সংবাদপত্র উইকলি যশোর টাইমস, এটিও NSTV গ্রুপের সংবাদপত্র। বাংলার একুশ, এইটা এই মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সংবাদপত্র। একুশে, এটাও ঢাকা থেকে প্রকাশিত মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সংবাদপত্র। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ, এছাড়াও আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, কাস্টমস C&F এজেন্ট, ঢাকা চট্টগ্রাম বেনাপোল সহ সমগ্র বাংলাদেশ গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস C&F এজেন্ট আমদানি রপ্তানিকারকদের ব্যবসায়িক সহযোগিতা করে থাকে আর কি। আজ আমাদের এই যে NSTV সংবাদ ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে প্রচার করছেন শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। আজ এখানে আর কি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই যে 10 জুলাই হতে আর কি 13 জুলাই পর্যন্ত যে সকল কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ HPM's লিখসার, আমি এডিটর দি ডেইলি নিউজ স্টার এখানটা থেকেই আর কি পাঠ করছি। বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণে অভ্যাসে পরিণত করতে হবে। পরিবেশ মেলা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আর কি, পাহাড় ধসে আরো 8 জন নিহত, আমাকে হত্যার ছক করছে ইরান, ট্রাম্প। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ঢাকা মেডিকেল কলেজের 25টা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
এই যে 13 জুলাই 2026 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। পানিবন্দী মানুষের জীবন ও সম্পদ রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার, প্রধানমন্ত্রী। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। NSTV নিউজ। পানিবন্দী মানুষের জীবন ও সম্পদ রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার, প্রধানমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁসের খবর গুজব, শিক্ষামন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত 10 লাখ মানুষ, প্রাণহানি 51। মেসির সামনে ইংলিশ বাধা। প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, 84 বছর বয়সে মারা গেছেন। ব্যাংক খাতে লুটপাটের তদন্ত চলছে, সংসদে অর্থমন্ত্রী। আজ সংসদীয় একটি খবর, মুজিব শতবর্ষ পালন উপলক্ষে 984 কোটি টাকা খরচ হয়েছে। প্রধানমন্ত্রীর 1 বৎসরের তার অফিসিয়াল এবং বাসাবাড়ির খরচ 35 কোটি টাকা, যা প্রতি মাসে 2,90,000 টাকার মতো। ইতিপূর্বে আর কি বিএনপি সরকার 91-96 আমি জানি আর কি প্রধানমন্ত্রীর দপ্তরে এই যে এই মামুন সাহেব, গিয়াসউদ্দিন মামুন সাহেব মিল সরবরাহ করতেন, তখন সে টাকা ধারের জন্য আমার কাছে এসছিল আর কি। মামুনের অবস্থা তখন এইরকম হয় নাই, এটা 92-93 সালের কথা বলছি আর কি। তখন তার আর কি প্রতিদিনের মাননীয় প্রধানমন্ত্রীর দুপুরের মিলের বাজেটটা হয়তো এই যে 3.5 লাখ টাকার মতো। তো সেই হিসাবটা যদি ধরা হয় আর কি, তাহলে প্রধানমন্ত্রীর 1 বৎসরের যেটা 35 কোটি টাকা খরচ বলা হয়েছে, 93 সালে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের তখনকার আর কি 1 বৎসরের খরচটা ছিল প্রায় 39 কোটি টাকা। এইগুলাই যে মাননীয় এই আমাদের এখন যিনি বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ সাহেব
ইনার কাছে আর কোনো খবর নাই আর কি, যেহেতু বাণিজ্যের অবস্থা খারাপ, অর্থের অবস্থা খারাপ, সকল দিকেই থই থই পানি। এইগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি কথাই অনুরোধ করব, যার যে মন্ত্রণালয়, যার যে উপদেষ্টা করেছেন তার কাজটাই সে করুক। একজনের কাজ আর একজনকে করতে দিলে ইতিপূর্বেকার সরকারের, অর্থাৎ আপনার মা, আপনার বাবা আর সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পূর্বেকার যে অবস্থা হয়েছে, আপনিও কিন্তু তার থেকে বের হতে পারবেন না। আমির খসরু মাহমুদ, ওই যে ববি হাজ্জাজ, তারপরে জুনায়েদ সাকি, এ তো স্বঘোষিত ইহুদিদের দালাল আর কি। এদেরকে থেকে সাবধানতা অবলম্বন যদি না করেন, জুনায়েদ সাকি এ হইল রোহিঙ্গাদের দালাল, পাহাড়িদের দালাল জুনায়েদ সাকি, মাত্র 350টি ভোট পেয়েছে এই বাজারে আর কি। হ্যাঁ, তারপরে এই রকম যারা করছে মাননীয় প্রধানমন্ত্রী, এটা কিন্তু খবর, সতর্ক খবর আমি এখান থেকে করলাম আর কি। জল জোটে স্থবির রাজধানী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পিয়ারলি আমলাতান্ত্রিক অব্যবস্থা। ফরাসউদ্দিন, ট্রাম্প ঘনিষ্ঠ সিনেটের লিডসে গ্রাহাম আর নেই। আবার বন্ধ হরমুজ প্রণালী, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। জাতীয় ধর্মীয় সংবাদ, বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। বাইতুল মুকাররমের খতিব হওয়ারও যোগ্যতা তার নাই। যেরকম কাকরাইলের এই বাংলাদেশের তাবলিকের আমির হওয়ার যোগ্যতা না থাকায় 80 বছর বয়সে জুবায়ের পদত্যাগ করেছে। জুবায়ের কোনো মুফতি নয়, মাওলানা নয়, হাফেজ নয়, কারি নয়। তাবলিকের ওই সেই টঙ্গীর জামায়াতটা যাতে অচিরেই হয়, আমার এখান থেকে অভিযোগ সহ আজও নিউজ করলাম। বাইতুল মুকাররমে খতিব হওয়ার যোগ্যতা হাফেজ, কারি, মুফতি, মাওলানা উবাইদুল হক হুজুরের মতো। 1956 সালের পর হতে এবারই আর কি জুমার দিনে বাইতুল মুকাররম 20,000 মুসল্লি হয় না, যেখানে লক্ষাধিক মুসল্লি সমাগম হওয়ার হইতো আর কি। এই আব্দুল মালেক জয়েন করার পূর্ব হতে। আব্দুল মালেককে যিনি নিয়োগ দেন, এই যে উপদেষ্টা খালিদ হোসেন, কত বড় মিথ্যাচারকারী আর কি। সে ইতিমধ্যে লেখছে ডক্টর, এমফিল পিএইচডি করতেই লাগে 4 বছর। আমার মেয়েটা ডক্টর সুমাইয়া, সোনোলজিস্ট স্পেশালিস্ট ডাক্তার, এফসিপিএস করার জন্যই আর কি, পোস্ট গ্রাজুয়েশন করার জন্যই সে এখন লেখাপড়া করতেছে। এবং সেখান থেকেই আমি জানি, আমি নিজেও মাইক্রোবায়োলজি পড়তাম, রাজনৈতিক কারণে আমি পরে রাষ্ট্রবিজ্ঞান দিয়ে পোস্ট গ্রাজুয়েশন করি, আইনশাস্ত্র পাশ করি, এখন ইংরেজি পত্রিকার সম্পাদক নিউজ স্টারের। তা যাই হোক আর কি, এই খালিদ হোসেন প্রচার করছে ডক্টর খালিদ হোসেন। একটা ডক্টরেট হতে গেলে এমফিল পিএইচডি করতে হয়, তার আগে দিয়ে ইনিশিয়ালি আর কি 9 মাসের ডিপ্লোমা করতে হয়, অর্থাৎ 3 বছর 9 মাস পরে আবারও 9 মাস, তারপরেই আর কি এই যে এই পিএইচডি আর কি পাওয়া যায়। সেই খালিদ হোসেন মিথ্যাচার করছে দুদকে, যার নামে 2,500 কোটি টাকার এই যে অভিযোগ। সেই খালিদ হোসেনই হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে ওই সেই ছাত্রদের আন্দোলনের সময় আর কি 36 জুলাইয়ে এই অবৈধভাবে, অস্থায়ীভাবে নিয়োগ দেন। আব্দুল মালেক মুফতি নন, কারি নন, এই যে হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। হাফেজ হওয়ার, এই যে কারি হওয়ার, মুফতি হওয়ার, মাওলানা হওয়ার কোনো যোগ্যতাও তার নাই। বাইতুল মুকাররমের খতিব হওয়ারও যোগ্যতা আব্দুল মালেকের নাই। তো এই জায়গাটাই বাইতুল মুকাররমে অচিরেই একজন হাফেজ, মাওলানা, এই যে কারি, মুফতি নিয়োগ দেওয়া অতীব জরুরি। এনএসটিভির অভিযোগ সহ আমি এম শাহজাহান আলী গোলদার, 34 বছরের আমলি পীর এবং এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক। আজকের ডেইলি নিউজ স্টারের নিউজ স্টার নিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠান ডেঙ্গু, কোভিড সতর্কতায় থাকুন, এখান থেকেই আর কি শিশুদেরকে হামের টিকা দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, জয় বাংলা, আসসালাম।